অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। অভিযুক্ত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার আহ্বান, তত্ত্বাবধায়কের আদলের সরকার পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে ঘুরে যাচ্ছে, এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনষ্ট করেছে। অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশনও আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে। সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ। অন্য সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার বিষয়েও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে ঐকমত্য কমিশন। মেগা স্ট্রাকচারের ভারী যন্ত্রাংশ পড়ে মৃত্যুর ঘটনায় জনজীবনে ভীতি আর অস্বস্তি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা, বলছেন বিশ্লেষকরা। মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে। প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডলারের দর। রোজা আর হজ সামনে রেখে বৈদেশিক মুদ্রার উপর চাপ বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যাংকাররা। উৎপাদন মৌসুমেও দুশ্চিন্তায় কক্সবাজারের লবণ চাষিরা। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা, লোকসান ঠেকাতে দাম পুনর্নির্ধারণের দাবি। কারণে কিছু করতে পারি না, লবণতে 50,000 করে কেটে দেওয়া হয়। দাম না তো হারান আর কষ্ট করিয়ে কিনা পায়, উপযুক্ত লবণের দাম না হয়। কিছু পাইম বলি আশা করি এলাম নি, আর এখন তো আর চলিবার কোনো কিছু নাই। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আলোচনায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। বিএনপি, জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা। গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে। অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও করেছেন নেতারা। যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। শুরু থেকেই সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয়, তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণ তীর সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খানের দিকে। সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি। প্রশাসনে, পুলিশে নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। বিভিন্ন পদবি, পদোন্নতি, পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত। নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। ডক্টর ইউনূস সাহেব একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, আমরাও ওনার সাথে একমত। সুতরাং সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ। তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে ঘুরে যাচ্ছে, এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনষ্ট করেছে। আবার জামায়াতের উপর উল্টা ব্লেম করেছে। ওনারা সব মন্ত্রণালয় দখল করছে, ব্লেম করেছে জামাত 2টি মন্ত্রণালয়। জামাত 2টা করে তো বাকিগুলো কারা করছে? 47-46টি মন্ত্রণালয়ের মধ্যে
তাহলে বাকি 44টা ওনারাই করেছেন। জামায়াতের আপত্তি তালিকার 3 জনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা নতুন দলটির। এই সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। যদি এটাই করতে হয় যে কোনো দলের হয়ে কাজ করছেন না করছেন এই বিবেচনা বা ধারণার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বাদ দেওয়া থাকার বিষয়গুলোতে যেতে হয়, তাহলে পুরো এই উপদেষ্টা পরিষদ তাদেরকে আসলে পুনর্গঠন করতে হবে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ। নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। সবার আস্থার প্রশ্নে দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন সাব্বির আহমেদ। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশনও আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনুসকেই ঠিক করতে হবে যে আসলে কতটুকু তিনি যাবেন, কতটুকু তিনি যাবেন না। যাদের নামে কোনো কথা আসেনি তাদেরকে বাদ দিয়ে আপনি বাকিদের চেঞ্জ করে দেন। এটা তো আমার মনে হয় যে নির্বাচনের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে করি এটা একটা ফরজের মতো। বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচন করতে হবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে। অন্তর্বর্তী সরকারকে তাই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আমার মনে হয় উনি চেঞ্জ করবেন, তবে এটা তফসিলের পর্যন্ত সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুর 12টায় সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড মুহাম্মদ ইউনুস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ 6 সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। এ সময় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত 15 ফেব্রুয়ারি। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা উড়াল পথ, রাজধানীতে একের পর এক নির্মাণ করা এসব সুপার স্ট্রাকচার নাগরিক জীবনে এনে দিয়েছে স্বস্তি। কিন্তু মেগা স্ট্রাকচারের 100 কেজি ওজনের ভারী যন্ত্রাংশ পড়ে আজাদের মতো মৃত্যু নাগরিক মনে জন্ম দিয়েছে ভীতি আর অস্বস্তি। তবে কি মাথার উপরে মৃত্যু নিয়ে ঘুরছি আমরা? বিশেষজ্ঞরা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এমন দুর্ঘটনা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। উদ্বোধনের পরপরই যানজটে নাকাল নগরবাসীর যাতায়াতের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এই মেট্রো রেল, হয়ে ওঠে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেরও প্রতীক। কিন্তু ফার্মগেট এলাকায় মেট্রোর পিলার ও গার্ডারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পর দেখা দিয়েছে শত প্রশ্ন আর শঙ্কা। মাথার উপর দিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো মেট্রো যাত্রা নগরবাসীর মৃত্যুর পরোয়ানা হয়ে ঝুলছে না তো? আমরাও তো মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। রোববার বিয়ারিং প্যাড পড়ে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পাশের 433 নম্বর পিলারে। বছরখানেক আগে একই রকম ঘটনা ঘটেছিল স্টেশনের পূর্ব পাশের 430 নম্বর পিলারে। বারবার একই জায়গায় কেন এমন দুর্ঘটনা? এই পিলার দুটির 2 পাশের রেলপথের আগে এবং পরে রয়েছে বিশাল 2টি বাঁক। আগারগাঁও স্টেশনের একটু পর থেকে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এই পথ মেট্রোকে পাড়ি দিতে হয় সর্পিল আকারে। যারা মেট্রো রেলের এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিশাল আকারের এই বাঁকের কারণে খামারবাড়ির এই অংশটিতে মেট্রো রেলের ভেতরে কম্পন বা ঝাঁকুনি অনুভূত হয় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই ঝাঁকুনির কারণে
এই অংশটির স্প্যান এবং ভায়াডাক্টের উপর চাপও পড়ে বেশি, তৈরি হয় ঝুঁকিও। প্রশ্ন হচ্ছে এই ঝুঁকির বিপরীতে কি পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ? একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। মানুষের ভিতরে পারসেপশন হয়েছে তলা দিয়ে যে যাবে তার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি হবে। তৃতীয় ঘটনা যদি ঘটে, এই দায় কিন্তু শুধু সরকার না, ডিএমটিসিএলও এড়াতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের কোনো স্থাপনায় তা যথাযথভাবে হয় না। যেটা ঝুঁকিপূর্ণ জায়গা মনে হয় এটা তো আগে মেনটেনেন্স করতে হবে আমাকে। এই যে কিন্তু ঘটনাগুলো ঘটলো বারবার। সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের প্রকল্পগুলোতে আমরা কনস্ট্রাকশন ফেজ পর্যন্ত তাকাই, পরবর্তী ফেজগুলোর দিকে আমাদের প্রকল্পের মধ্যে বাজেট বরাদ্দ থাকে না মনে করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি হয় চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের সাথে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান হলো ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই। মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ও তদারকি করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল নিজেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মাদ্রাসা মেরামতের জন্য নেয়া প্রকল্পের কাজ শেষ কাগজে কলমে, বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে, কিন্তু আদতে কোনো কাজই হয়নি। কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নেয়া এসব কাজে জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকা ভাগাভাগির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্তরা। লোহার গেটের নীল রং অনেকটাই মলিন, কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে। টিনগুলোর বেশিরভাগই মরিচা পড়ে নষ্ট হবার পথে। বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা। ৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক। প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৪,২৫,০০০ টাকা বরাদ্দ পায়। অভিযোগ উঠেছে সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগসাজশে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান। আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান। বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার মিলে সানার বেড অফার করছিল আর কি, যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা ৫ লাখ টাকা এখানে দেখায়া, যে কাজগুলো আছে এগুলো দেখায়া এগুলো উঠায় নেন। কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে। তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাইলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসার পর আপনি কি বিচার চান কিনা? সভাপতি সাহেব বলছে না, আমি বিচার পাইছি। অর্থ লুপাটের পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয়। সে সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা দিতে চায় অভিযুক্তরা। পত্র প্রতিষ্ঠান করে গেছে, কমপ্লেক্স করে গেছে, কোটি কোটি টাকা খরচ করে। আমরা ১৫ লাখ টাকা আসবে আর ৫ লাখ টাকা নিয়ে দরকার নাই, আমরাই করতে পারবো। ১৪,২৫,০০০ টাকা বরাদ্দ আসছে আমরা জানতে পারছি সুভাষ সাহেবের মাধ্যমে প্রথম। তো জানার পরে প্রায় ১ বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে, তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই। সুপার সাহেব অফিসের সমস্ত টিচার মিলনায়তনে আমাকে 2 বার বলছে যে এরকম যে আমরা যে নিজস্ব ওয়াল করছি, বাউন্ডারি ওয়াল, আমাদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করছি, এগুলা দেখায়া নেওয়ার জন্য বলছে যে এরকম ৫ লাখ টাকা দিয়ে এগুলা নিয়ে নেন। হ্যাঁ, এটা সুপার সাহেব আমাকে বলছে 2 বার। এই বিষয়ে মাদ্রাসা সুপারের দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে, পুরো ঘটনার কিছুই জানেন না তিনি। অন্যদিকে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেন। উপজেলায় যিনি দায়িত্বে ছিলেন আমার যে প্রকৌশলী,
উনি এবং আর যারা এখানে আছে তারা নিজেরা যোগসাজশ করে এই টাকাটা উত্তোলন করেছিলেন। এটা আমাকে সম্পূর্ণ অগোচরে রেখে শুধু এই মাদ্রাসাই নয়, 23-24 অর্থ বছরে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার 36টি মাদ্রাসার মেরামত ও সংস্কারের কাজ হাতে নেয়, যার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় 5.5 কোটি টাকা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। উত্তরাঞ্চলের প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ, কুয়াশার চাদর মুড়ে নেমে আসছে ভোর। আমরা একটু কুড়িগ্রামের খবরাখবর জানবো। আমার সহকর্মী নাজমুল হোসেনের সঙ্গে কথা বলতে চাই। নাজমুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কুড়িগ্রামের অবস্থা কেমন দেখছেন? শীত কি পড়তে শুরু করেছে? সকালের চিত্রটা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। স্যার, আপনি যেমনটা বলছিলেন, আসলে উত্তরাঞ্চলে শীত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অনুভূত হচ্ছে। তবে একটু আবহাওয়ার তারতম্যের কারণে দিনের বেলা তেমনটা দেখা যাচ্ছে না শীতের প্রভাবটা। ভোরবেলা থেকে ঠিক 6টা, 6:30, 7টা পর্যন্ত সর্বোচ্চ কুয়াশার চাদরে ঢেকে থাকে আমাদের এই কুড়িগ্রাম জেলার 16টা নদ নদীর চরাঞ্চল সহ অত্যন্ত যেসব গ্রামাঞ্চল রয়েছে সেগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীতের প্রভাবটা কমতে শুরু করে, কুয়াশার যে প্রভাব। আর গেল 2-3 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিম বাতাসের যে অনুভূতটা সেটাও অনুভূত হচ্ছে, এবং ঘূর্ণিঝড় মন্থার যে প্রভাব সেটা গেল 2 দিন থেকে। গত পরশুদিন রাতে রাজারহাট উপজেলায় বৃষ্টি হয়েছিল হালকা পরিমাণে। আর আবহাওয়া অফিস সূত্রে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, আগামী নভেম্বর মাসে দেখা যাবে যে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। তবে এই আবহাওয়া এবং যে আবহাওয়ার তাপমাত্রার যে বৈরিতা শুরু হয়েছে কুড়িগ্রামে, সেইখানটা দেখা যাচ্ছে যে শীতজনিত রোগীর সংখ্যাটা পর্যায়ক্রমে কুড়িগ্রামের জেনারেল হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলা সদর হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে রোগীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার শুরু হয়েছে মাছ ধরা। রূপালী ঝিলিকের মোহে নদী সাগরে জাল ফেলছেন জেলেরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহাব বিকাশ। জুয়েল, মাছ ধরতে নেমে কি বলছেন জেলেরা এবং কাঙ্ক্ষিত ইলিশ কি পাচ্ছেন তারা? আসলে দীর্ঘ 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞা শেষে কিন্তু আজকে 3য় দিনের মতো জেলেরা মাছ শিকারে নেমেছেন, এবং আমরা যেই ঘাটটিতে রয়েছি এখানে কিন্তু এই যে জেলেরা কিন্তু আসছে এবং নদী থেকে তারা মাছ শিকার করে কিন্তু তারা মাছ নিয়ে এই ঘাটে চলে আসছে এবং ঘাটে কিন্তু তারা বিক্রি করছেন। এবং আমরা সকাল থেকে এই ঘাটে যতটুকু তথ্য পেয়েছি যে নিষেধাজ্ঞার পরের দিন জেলেরা আসলে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও কিন্তু এখন তারা তাদের জালেতে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছে, এবং ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে, কোরাল, পাঙ্গাস সহ বিভিন্ন ধরনের মাছও কিন্তু জেলেরা পাচ্ছে। তবে জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞার পরে যদি তারা এই ধরনের মাছ 7 থেকে 8 দিন আরও, তাহলে তাদের যেই নিষেধাজ্ঞাকালীন সময়ে যে ধার দেনা এবং বিভিন্ন থেকে ঋণ নিয়ে যে তারা জাল নৌকা কিছু মেরামত করেছেন সেটি তারা পরিশোধ করে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। তবে এই 3য় দিনের মতোই নিষেধাজ্ঞার 3য় দিনে শেষে 3য় দিনের মতো জেলেরা মাছ শিকার করতে নামছেন এবং মাছও কিন্তু পাচ্ছেন, কিন্তু আসলে দাম কিন্তু এখন পর্যন্ত কমেনি। তবে হয়তো যারা এখানকার রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছেন হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু মাছের দামটি কিন্তু আর কমবে, এবং তখন কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আরো কম দামে কিনতে পারবেন। এখন পর্যন্ত এই ঘাটে যে বিক্রি হচ্ছে যে ইলিশ, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1 কেজি সাইজের যে সকল ইলিশ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2500 টাকা দামে কিন্তু বিক্রি। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎই খানিকটা বেড়েছে ডলারের দর। সপ্তাহের ব্যবধানে প্রায় 1 টাকা বেড়ে লেনদেন হচ্ছে 122 টাকার উপরে। ব্যাংকাররা বলছেন রোজা উপলক্ষে ঋণপত্র খোলার পরিমাণ
বেড়েছে। এছাড়া হজের টাকা পরিশোধের চাপ পড়েছে ডলারের ওপর, যে কারণে দাম কিছুটা বাড়তি। তবে শঙ্কার কোনো কারণ নেই, বাজারে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। আপাতত রিজার্ভ থেকে ডলার বিক্রির চিন্তা নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত পূরণে চলতি বছরের মে মাসে বাজার ভিত্তিক করা হয় ডলারের বিনিময় মূল্য। এরপর থেকেই চাহিদা যোগানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে দাম। সরবরাহ ভালো থাকায় এতদিন তেমন কোনো প্রভাব পড়েনি বিনিময় মূল্যে। লেনদেন হয়েছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার মধ্যে। তবে সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ডলারের দামে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1 টাকা। লেনদেন হচ্ছে 122 টাকা 50 পয়সা থেকে 122 টাকা 60 পয়সার মধ্যে। মূলত আমদানি বৃদ্ধির কারণেই দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে ঋণপত্র খোলা হয়েছে 1797 কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। এছাড়া হজের অর্থ পরিশোধের কারণেও ডলারের চাহিদা কিছুটা বেড়েছে বলে জানান ব্যাংকাররা। আসলে বর্তমানে ডলার রেটটা নির্ধারিত হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে। তো ভেরি রিসেন্টলি এটা একটু কিছুদিন যাবত এটা একটু ট্রেন্ডটা যদি একটু আপওয়ার্ড দেখা যাচ্ছে। তার কারণ হলো সামনে রমজান আছে। রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানির একটা শুরু হয়ে গেছে অলরেডি। এছাড়া আরেকটা আছে যে হজের পেমেন্টের একটা বিষয় আছে। হজের পেমেন্টের কারণে কিন্তু আমাদের বাড়তি এই ফরেন কারেন্সি লাগছে। যেহেতু একটা চাপ আছে, বাইং চাপ, এই কারণেই কিন্তু প্রাইস একটু ঊর্ধ্বমুখী। মূলত অনেকে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে, এখন থেকে অ্যান্টিসিপেট করে পণ্য আমদানি এলসি খুলছে, যার ফলে একটা চাপ বাজারে সৃষ্টি হয়েছে পেমেন্টের। এই কারণে মূলত ডলার দামটা বাড়ছে। ভোগ্যপণ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়লেও বাড়বে চাহিদা, যার প্রভাব পড়তে পারে বিনিময় মূল্যে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে আশঙ্কার কিছু নেই বলেও মনে করেন ব্যাংকাররা। আগামী মাসের শুরুতে দাম কমে আসবে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের। আমরা আপাতত কোনো সংখ্যা ফিল করছি না, কারণ হলো বাংলাদেশ ব্যাংক বর্তমানে তো এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিয়েছে একটা, সেক্ষেত্রে তাদের কোনো ইন্টারফেয়ারেন্স নাই। তো সেরকম বড় ধরনের যদি কোনো হয় ব্যর্থ দেখা দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হয়তো প্রয়োজনীয় আমাদেরকে সেরকম কারেক্টিভ কোনো মেজার নেওয়ার জন্য একটা সাজেশন দিবে। যে মধ্যপ্রাচ্যের থেকে তো আমাদের তো রেমিটেন্সগুলো তো বেশি এসে থাকে, তো ওখানে মাসের শেষের দিকে আমাদের ওই এমপ্লয়িরা কিন্তু খুব টানাপোড়েনের মধ্যে থাকে, যার ফলে রেমিটেন্স প্রবাহ কিন্তু মাসের শেষ প্রান্তে এসে কমে যায়। অর্থাৎ ওইটাও যখন আবার আগামী মাসের শুরুর দিকে যখন একটু বাড়বে, তখন আশা করি যে এই যে ঊর্ধ্বমুখী প্রবণতাটা এটা আবার নেমে আসবে। ডলারের দাম বাড়লেও হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। আপাতত ডলার বিক্রির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে তীব্র পানির সংকটে ভুগছে পৌরবাসী। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের রশি টানাটানিতে পানি শোধন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভুগছেন লক্ষাধিক মানুষ। মাত্র 9 মাস পরীক্ষামূলক পানি সরবরাহ করেই বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্ট। শুধুমাত্র সমঝোতা স্মারকের সই বিষয়ক জটিলতায় আটকে গেছে 30 কোটি টাকার এই প্রকল্প। দ্রুতই সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। ভৈরব নদ থেকে পন্টুন, পরে পন্টুন থেকে পাইপলাইনে শহরের পচাদিঘিতে নেওয়া হতো পানি। বাগেরহাট পৌরবাসীর সংকট মেটাতে সেই পানি শোধন ও সরবরাহে প্রায় 30 কোটি টাকা খরচে এনভায়রনমেন্টাল স্যানিটেশন উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে দুর্ভাগ্য, বিশাল এই কর্মযজ্ঞ বছর খানেকের মাথায় মুখ থুবড়ে পড়ে। 3 বছর ধরে এর সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। 2021-এর মধ্যেই ট্রান্সমিশন লাইন ও পাম্প হাউজের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের 9 মাস পরীক্ষামূলকভাবে প্ল্যান্ট পরিচালনা করে পৌরবাসীকে পানি সরবরাহ করা হয়। তারপর দেখভালের জন্য পৌরসভার কাছে প্রকল্পটি হস্তান্তর করে জনস্বাস্থ্য অধিদপ্তর। পৌরসভার স্টাফদেরকে প্রশিক্ষণ শেষ করে আমরা তাদেরকে এই প্ল্যান্টে বুঝিয়ে দেই। পরবর্তী রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য এটা সচল রাখার দায়িত্ব পৌরসভার। অথচ মাসখানেক পরেই প্ল্যান্টটি বন্ধ করে দেয় পৌরসভা। ফলাফল, পৌরবাসীর সুপেয় পানির সংকট পৌঁছেছে চরমে। নামাজ পড়ে এসে চোখ ডলতে ডলতে এখানে এসে বসে থাকি, 1 কলস পানি পাই না। 1 কলস 8 কলস পানি কোন রকম ভাই, তাই সমস্ত মানুষ তাতে তো কি হয় কোন। আমাকে দুঃখ দেখার মতন কেউ না। মেলার সমস্যা পানিতে আমাকে, আমরা পানি চাই পানি চাই পানি চাই।
পৌর কর্তৃপক্ষের মতে পচাদিঘিটি পৌরসভার কাছে হস্তান্তরের কথা ছিল জেলা প্রশাসনের, তবে কোনো সমঝোতা স্মারকে সই না থাকায় তা আর হয়নি। বর্তমানে সেই দিঘিতে মাছ চাষ হওয়ায় বিশুদ্ধকরণ করা যাচ্ছে না পানি। পচাদিঘিটা আমরা পৌরসভার অধীনে না পাওয়ার কারণেই এই সংকটটা পুরোপুরি সমাধান হচ্ছে না। লিখিত ছিল না, কিন্তু মৌখিকভাবে কথা ছিল যে তারা এই দিঘিটা পৌরসভাকে হস্তান্তর করে। প্রশ্ন উঠছে, সমন্বয়হীনতার সিদ্ধান্তহীনতায় কি থমকে যাবে এত ব্যয়বহুল একটি প্রকল্প? যেহেতু অবকাঠামো আছে, তাই অন্য দপ্তরকে দায়িত্ব দিয়ে হলেও প্ল্যান্টটি চালুর দাবি সচেতন মহলের। পৌরসভা যদি না পারে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা করতে পারে, জেলা প্রশাসন করতে পারে, কিন্তু যেই করুক না কেন এটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে হোক এবং বাগেরহাট পৌর নাগরিক এই সুবিধাটা পাক, এটি আমাদের প্রত্যাশা। বাগেরহাট পৌরসভায় প্রায় ৪৪,০০০ ভোটার রয়েছেন, ২২ লক্ষাধিক মানুষের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও হাসি নেই কক্সবাজারের লবণ চাষিদের মুখে। একদিকে বাজার মূল্য কম, অন্যদিকে উৎপাদন খরচ বেশি। সেভাবে বাজার দর নির্ধারণ করা এবং লবণ শিল্প বাঁচাতে আমদানি বন্ধের দাবি চাষিদের। তা না হলে লোকসানের শঙ্কায় তারা। কুতুবদিয়ার বাসিন্দা ৬৭ বছর বয়সী নুরুল আলম প্রতি বছরের মতো এবারও ৬খানি জমিতে করেছেন লবণ চাষ, কিন্তু গেল বছর লবণের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা মাথায় নিয়ে এবারও মাঠে নেমেছেন তিনি। লাগিয়ে বেশি, ফানিছে বেশি, ডিভর টোলার দাম আর খরচ ফসল ১৪০ টাকা, আগে বেশি দেয় ১৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা, এবার মিলিয়ে আর ২০০ টাকা আমার। তার মতো বেশিরভাগ লবণ চাষী খরচ নিয়ে আছেন দুশ্চিন্তায়। তাও মৌসুমের শুরুতে মাঠে নেমে পড়েছেন চাষিরা। চলছে মাঠ তৈরির প্রাথমিক কাজ। বুড়াইয়ের গরম মাঠ আসা করিব, তারপরে খলা যদি ফুয়াইলে তো আবার গরম আসছে, গরম তারা মারিয়ে আবার আসছু, তাহলে আসিয়ে লাইন টানে হইলে আবার টোলা দিছে কিছু পাইম বলি আশা করি এলাম নি। আর তো এখন তো আর তো আর চলিবার কোনো কিছু নাই। চাষিদের দাবি, এবার মন প্রতি লবণ উৎপাদন খরচ পড়ছে ৩০০ টাকার বেশি, অথচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা। লোকসান ঠেকাতে দাম নির্ধারণের দাবি অনেকের। জমিনের কারণে কিছু করতে পারি না, লবণতে ৫০,০০০ করে মানে কেটে দেওয়া হয়। দাম না তো হারানো আর কষ্ট করিয়ে কিনা পাই, উপযুক্ত লবণের দাম না হয়। আর গরু কিনে বাঁচতে গেলে ৫০০ টাকা মতো কি রাখবে, লবণের পাতা লাগবে। এদিকে লবণের ন্যায্য মূল্যের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, মতবিনিময় সভা, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে এই খাতের সাথে জড়িতরা। দেশীয় লবণ শিল্প রক্ষায় আমদানি বন্ধের দাবি উঠেছে। এটা আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য এটা আমার মনে হচ্ছে দেশি বিদেশি একটা চক্রান্ত। মধ্যস্বত্বভোগীরা যেন সুযোগ সুবিধা নিতে না পারে এবং আমার সাধারণ চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এই বছর লবণই যদি উৎপন্ন না হয় তাহলে সরকার তো আমদানি করতে বাধ্য হবে। জাতীয় কমিটি রয়েছে, জাতীয় কমিটি সাধারণত দেশের অবস্থা, চাহিদা বা লবণের ঘাটতি চলতি অর্থ বছরে ২৬,১৮,০০০ মেট্রিক টন লবণের চাহিদা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার মধ্যরাতে নগরীর বাকুলিয়া এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। গত রাতে একটি ব্যানার সরানো নিয়ে উত্তেজনা দেখা দেয়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ। আহত হন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট এবং ভ্যাট ট্যাক্সের স্ট্যাম্প জব্দ করেছে র্যাব ১১ ও জেলা প্রশাসন। সোমবার রাতে গোদনাইল এলাকায় ইব্রাহিম টেক্সটাইলের পাশে
রয়্যাল টোবাকো লিমিটেড কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় যৌথ অভিযান চালায় র্যাব 11 ও জেলা প্রশাসন। এ সময় পুরাতন ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে বাজারজাতের জন্য তৈরি বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়। এই ঘটনায় রয়্যাল টোবাকো লিমিটেডকে 2 লাখ টাকা জরিমানা এবং ম্যানেজারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দাখিল না করায় সোমবার এই মামলা করেছে সংস্থাটি। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক সহ 44 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। আমাদের দৃষ্টিতে ওই আন্দোলনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী অনেকে ঢুকেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় চরিত্র। অন্য কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে যুক্ত হয়েছে এবং পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিশ। আত্মগোপনে থেকে সম্পদ হিসাব দাখিল না করায় নাইমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলছে। প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে। আর অন্যদিকে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছিল, অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে 42 জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ 44 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ 44 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলার অনুমোদন দিয়েছে। এদিন দুদকের আবেদনে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব AKMG কিবরিয়া মজুমদারের 5টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2022 সালে পাশ হয় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের ফুলজোর নদীতে সেতু নির্মাণ প্রকল্প। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে দুই পারের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার বাসিন্দাদের। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন পেলেই শুরু হবে সেতু নির্মাণ কাজ। সিরাজগঞ্জের ফুলজোর নদী, একপারে কামারখন্দ, অন্যদিকে উল্লাপাড়া উপজেলা। এখানকার 30 গ্রামের মানুষের যাতায়াতের বাহন সেকেলে নৌকা। একটি সেতুর দাবি দীর্ঘদিনের। 2022 সালে একটি প্রকল্পও পাশ হয়, যাতে নূরনগর খাসচর এলাকায় 34 কোটি 56 লাখ টাকায় তৈরি হওয়ার কথা ছিল 290 মিটার সেতু। পরবর্তীতে এর দরপত্র মূল্যায়ন করে অনুমোদিত ড্রয়িং এবং লেআউট প্রদান করে প্রকৌশল বিভাগ, কিন্তু তারপরই অদৃশ্য কারণে আটকে গেছে সব। আবাদ বাসাদের সমস্যা, যাইতে আসতে গরু বাসা নিয়ে যাইতে আসতে খুবই সমস্যা। বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি, কিন্তু যাতায়াত এবং ব্রিজ না থাকার কারণে ঢাকা যদি আমরা পৌঁছাবার যাই, তখন আমাদের হেনতে ক্যারিং করতে মালটা নষ্ট হয়ে যায়। স্কুলে সলপাল পোলাপান যাওয়ার সুবিধা, তারপরে রুগী টুগি নিয়ে যাওয়া পার করার সুবিধা, ব্রিজ হইলে পারে। আমাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে, ওখান থেকে আমরা ঘুরে গেলে প্রায় 30 থেকে 35 কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে। আর এখানে যদি ব্রিজ হয় মাত্র 15 থেকে 20 কিলো। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের সকল ডকুমেন্ট পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণ কাজ শুরুর আশা করছেন তারা। এলজিইডি পিডি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার হয়ে এটা মিনিস্ট্রিতে গেছে, এখন সেখানে আছে, তারা এটা রিভিউ করছেন। রিভিউ সম্পন্ন হলে তারা এটা অনুমোদন দেবেন, অথবা তাদের অন্যান্য যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানাবেন। পুরো এলাকাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম, টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসগুলো রিভিউ করলাম, আমরা ডিটেইলে অ্যানালিসিস করব এবং তারপরে আশা করি যে সিদ্ধান্তটি আসবে সেটি যথার্থ হবে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কৃষি এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করেন দুই উপজেলার মানুষ।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। চট্টগ্রামের প্রথম টি-20তে উইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া 166 রানের জবাবে 149 রানে অল আউট হয় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন রফমান পাওয়েল। আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন তিনি চান তার দলের ব্যাটার বোলাররা ব্যাকফুটে থাক, দেয়ালে পিঠ থেকে যাক, সেখান থেকে ঘুরে দাঁড়াক। বাংলাদেশের ব্যাটাররা হয়তো অধিনায়ক লিটনের এই কথাটা খুব বেশি মনে ধারণ করে ফেলেছিলেন, তাই হয়তো উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। 166 রানের টার্গেট তাড়া করতে নেমে তানজিদ তামিম বিধ্বংসী শুরু করেন, কিন্তু 5 বলে 15 রান করা তামিম শেফার্ডের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে শুরু হয় বাংলাদেশের পতন। ইনজুরি থেকে ফিরে মাত্র 5 রান করে লিটন আর 8 রান করা সাইফ হাসান ক্যারিবিয়ানদের ফিল্ডিং অনুশীলনের মতো সহজ ক্যাচ দিয়ে ধরেন সাজঘরের পথ। এরপর কাণ্ড জ্ঞানহীনভাবে স্ট্যাম্পের বল পুল করতে গিয়ে বোল্ড হন শামীম পাটোয়ারি। নুরুল হাসান সোহানও দলের বিপর্যয়ে বোল্ড হন 5 রান করে। একমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে সেট হওয়া তাওহিদ হৃদয় 28 রান করে উইকেট বিলিয়ে দিলে 77 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। লোয়ার অর্ডারে তানজিম সাকিবের ঝড়ো ক্যামিও ইনিংসে কিছুটা স্বপ্ন দেখাচ্ছিল। শেফার্ডের 14তম ওভারে 18 রান তোলেন সাকিব। এরপর নাসুম আহমেদও 1 ছক্কা আর 2-4 হাঁকিয়ে স্বপ্নটা বাস্তব করার ইঙ্গিত দিয়েছিল। 33 করা সাকিবকে হোল্ডার আর 20 করা নাসুমকে সিলস ফেরালে ভেঙে যায় সেই স্বপ্ন। শেষ উইকেটেও তাসকিন ফিজ লড়াই করেন, কিন্তু 149 রানে অল আউট হয় বাংলাদেশ। এদিকে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ধীরস্থির শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে মাত্র 35 রান তোলে ক্যারিবিয়ানরা। ক্যারিবীয়দের স্কোর যখন 59, তখন প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। রিশাদ হোসেন বোল্ড করেন অ্যালিক আথানেসকে। এরপর 13তম ওভারের প্রথম বলে কিং আর দ্বিতীয় বলে রাদারফোর্ডকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন 82। তবে পরের গল্পটা কেবল ক্যারিবিয়ানদের। জীবন পেয়ে রফমান পাওয়েল 28 বলে 44 আর শাই হোপ 28 বলে 46 রান করে অপরাজিত থাকলে 3 উইকেটে 165 রান করে ক্যারিবীয়রা, যে স্কোরে 16 রানের জয় পায় অতিথিরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। থাইল্যান্ডের বিপক্ষে শিক্ষা সফরে টানা 2 ম্যাচেই অসহায় আত্মসমর্পণের পর থাইল্যান্ডের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ পিটার বাটলার। বাংলাদেশ থেকে তাদের অনেক এগিয়ে রেখেছেন তিনি, তবে এই সফরে হতাশ হয়েছেন গোলের সুযোগ নষ্ট করা নিয়ে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে নারী দলকে নিয়ে নানা পরিকল্পনা বাফুফের। নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করতে চান এই ব্রিটিশ কোচ। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার প্রস্তুতির অংশ হিসেবে ছিল থাইল্যান্ড সফর, যেখানে দুটি প্রস্তুতি ম্যাচেই র্যাঙ্কিংয়ের পার্থক্যটা স্পষ্ট সবুজ গালিচায়। থাইল্যান্ড মেয়েদের চেয়ে 51 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ নারী দল পারেনি তাদের সেরাটা মেলে ধরতে। প্রথম প্রীতি ম্যাচে 3-0 গোলের হারের পর দ্বিতীয় ম্যাচেও ঋতুপর্ণাদের অসহায় আত্মসমর্পণ। শিক্ষা সফরে টানা 2 ম্যাচ হারের পর বাংলাদেশের কোচ পিটার বাটলারের সহজ স্বীকারোক্তি, সবকিছুর দিক থেকেই থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাদের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ বাটলার। আমি মনে করি নিজেদের সাথে আমাদের সৎ হতে হবে। আমরা তাদের মানের নই। আজ আমরা রাতে খুবই ভালো একটা দলের বিপক্ষে খেলেছি, যারা খুবই গোছালো, ভালোভাবে প্রশিক্ষিত, যাদের চমৎকার কিছু খেলোয়াড় আছে। এবং আমি যেটা বলতে চাইছি, শারীরিক দিক থেকে তারা শক্তিশালী, আমাদের মেয়েদের চেয়ে ফিট। তবে আমাদের মেয়েদের নিয়েও আমি গর্বিত, কেননা আমি মনে করি আমাদের মেয়েরা কখনোই হাল ছাড়েনি। নারী বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে থাইল্যান্ডের, পাশাপাশি নিয়মিত এশিয়া কাপ খেলা দল। এবার এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে হারায় খেলতে পারছে না মূল পর্বে। তবে থাইল্যান্ড সফরে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো নিয়ে হতাশ আড়াল করেননি এই ইংলিশ কোচ। মূল পর্বে যাওয়ার আগে কাজ করতে চান নিজেদের সেই ভুলগুলো নিয়ে। আমি কাউকে দোষারোপ করব না, কোনো অজুহাতও নেই।
থাইল্যান্ডের এই টার্ফে যদি আমরা 10 ম্যাচ খেলি তাহলে 9টাতেই হারবো। আমি আসলে হতাশ যেভাবে আমরা কিছু গোলের সুযোগ হারিয়েছি। তবে আমি খুবই ইতিবাচক মনোভাব নিয়ে তাকাচ্ছি সামনের দিকে, কেননা আমি জানি সমস্যাটা কোথায় এবং সমস্যার সমাধান কিভাবে হবে। এই সফরের ফলগুলোকে আমি আসলে এই দৃষ্টিকোণ থেকেই দেখছি। এই সফরে শামসুন নাহারের কল্যাণে থাইল্যান্ডের জালের দেখা কেবল একবারই পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে তাদের চমক দিতে গিয়ে শেষ পর্যন্ত সঙ্গী হলো সেই হারের হতাশা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। সোমবার স্থানীয় সময় রাতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয় ইসরায়েলের হাসপাতালে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত 16 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। হস্তান্তরকৃত আরও একটি মরদেহ ইসরায়েলি জিম্মি নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। মোট 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। তেল আবিব জানিয়েছে তারা হামাসের একজন সদস্যকে গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিয়েছে, যাতে তার সহায়তায় রেড ক্রস এবং মিশরীয় উদ্ধারকারী দল বাকি মৃত জিম্মিদের সন্ধান করতে পারে। ক্যারিবীয় দেশ জামাইকার দিকে ধেয়ে যাচ্ছে বছরের সবচেয়ে ভয়াবহ হারিকেন মেলিসা। ঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে শুরু হচ্ছে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস। সোমবার সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে মেলিসা। ঘন্টা 175 মাইল বেগে বইছে বাতাস। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক পূর্ব প্রস্তুতি নিয়েছে দেশটি। দেশ জুড়ে জারি রয়েছে সতর্ক বার্তাও ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। মঙ্গলবার স্থানীয় সময় ভোরের মধ্যেই জামাইকায় আঘাত হানতে পারে হারিকেন। এরপর কিউবা, বাহামা, টার্কোস এবং কাইকোস অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। অতীতে এত ভয়াবহ মাত্রার হারিকেনের মুখোমুখি হয়নি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। দুইবারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি 2028 সালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন? বিভিন্ন সময় এই নিয়ে জল্পনার জন্ম দিয়েছেন নিজেই। বেশ কয়েকবার জনসম্মুখে প্রকাশ করেছেন তৃতীয় মেয়াদে দেশের শাসনভার নেয়ার আকাঙ্ক্ষার কথাও। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে না দিলেও জানালেন নিজেকে নয়, 2028 সালে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে দেখতে চান উত্তরসূরিদের। সম্ভাব্য কিছু রিপাবলিকান প্রার্থীর নামও তুলে ধরেছেন তিনি। গেল বছর দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই গুঞ্জন ওঠে 2028 সালেও হয়তো প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এমন গুঞ্জন অবশ্য সৃষ্টি করেছেন ট্রাম্প নিজেই। বেশ কয়েকবার জনসমাবেশে 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সমর্থকদের ট্রাম্প 2028 লেখা টুপিও দেখিয়েছেন। আর এতেই ট্রাম্প সমর্থকদের মাঝে এ ধারণা বদ্ধমূল হয়। তবে মার্কিন সংবিধানের 22তম সংশোধনী অনুযায়ী 2বারের বেশি কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। তা সত্ত্বেও ট্রাম্পের তৃতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার সম্ভাবনা নিয়ে এত আলোচনার কারণ কি? ট্রাম্প সমর্থকদের কেউ কেউ মনে করেন সংবিধানের নিষেধাজ্ঞা এড়াতে 2028 সালে ভাইস প্রেসিডেন্টের পদে লড়বেন ট্রাম্প। অপর একজন রিপাবলিকান হবেন প্রেসিডেন্ট। এরপর সেই ব্যক্তি পদত্যাগ করলেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারবেন তিনি। এত সব জল্পনা যখন পাখা মেলছে, তখন নিজের অভিপ্রায় স্পষ্ট করলেন ট্রাম্প। 2028 সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদে তিনি লড়বেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন ইচ্ছা থাকলেও সে পথে হাঁটবেন না তিনি। হ্যাঁ, আমি চাইলে ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে পারি, তবে হোয়াইট হাউস আমাকে সেই অধিকার দেয়নি। আমি এমন কিছু করব না। যদিও প্রস্তাবটি আকর্ষণীয়, তবে আমি মনে করি জনগণ এটা পছন্দ করবে না। তবে রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন? মন্ত্রিপরিষদ থেকে কিছু নাম নিজেই সামনে এনেছেন ট্রাম্প। তার মতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর জুটি হতে পারে সেরা বিকল্প। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এ দায়িত্ব নিতে সক্ষম। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আছেন, মার্কো রুবিও আছেন। আমার মনে হয় তারা যদি একজোট হয় তবে তাদের হারানো অসম্ভব। এমনটি হলে আমি দারুণ খুশি হব। গেল সপ্তাহে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পপন্থী পডকাস্টার ও ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন দাবি করেন 2028 সালেও প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। 22তম সংশোধনীকে পাশ কাটানোর একটি পরিকল্পনা সত্যিই রয়েছে, যা উপযুক্ত সময়ে প্রকাশ করবেন তিনি ও তার দল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ আপনাদের সবাইকে।